সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আমি নাজমুস সালিহি। এনসিপির তোপের মুখে জামায়াত, বিএনপির প্রতিও ক্ষুব্ধ তারা। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই সনদে স্বাক্ষর নয় একমত হয়েছিল জামায়াতে ইসলামী ও এনসিপি। এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি, গিয়েছে জামায়াত, সইও করেছে তারা। এনসিপি নেতা নাহিদ ইসলাম বললেন এটা স্রেফ প্রতারণা। জামায়াতে ইসলামীর নাহিদ ইসলামের বক্তব্যকে বলছে বালখিল্য। বিএনপির সঙ্গে নিরাপদ দূরত্বে থেকেও সদ্ভাব ছিল এনসিপির। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যে মুখ খুলতে হয়েছে এনসিপিকে। জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোসর বলাই এই ক্ষোভের কারণ। এর মধ্যে জননিরাপত্তাহীনতার কথা বলে এনসিপি সন্দেহ প্রকাশ করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে। কথা কাটাকাটির এই পরিবেশ কি প্রভাব ফেলবে নির্বাচনী রাজনীতিতে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাগ বিরাগের রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আমাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনায় যাব, তার আগে জেনে নেব আজকের প্রধান শিরোনামগুলো। পিআর সহ 5 দাবিতে জামায়াত ও 7 দলের বিক্ষোভ। নভেম্বরে গণভোট ছাড়া নির্বাচন হতে দেয়া না দেওয়ার ঘোষণা। নব্য ফ্যাসিবাদ তাড়ানোর হুঁশিয়ারি নেতাদের। সনদ সই করে মাঠের কর্মসূচির সমালোচনা বিএনপির। রাজনীতিতে অনৈক্যে হতাশা মির্জা ফখরুলের। 71-24 ঐক্যের ভাঙ্গনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ। পরিবেশ নিয়ে শঙ্কা নেই ইসির। ভোটের মাঠে বিভিন্ন বাহিনীকে 8 দিন রাখার প্রস্তাব। প্রচারণায় ব্যবহার করা যাবে না ড্রোন। বগুড়া এনসিপির সভার বাইরে ককটেল বিস্ফোরণ। নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা দেখছেন সার্জিস। শাপলা প্রতীক না দেওয়ায় ইসির সমালোচনা। এবং এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে অনড় অবস্থান। বিএনপির সংহতি, ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস নেতাদের। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি যেতে চাই আলোচনায়। আমরা আলোচনা শুরু করতে চাই তুষার আপনাকে দিয়েই। জামায়াতের এই যে স্বাক্ষরকে আপনারা বলছেন প্রতারণা, এবং এই সংস্কার যে প্রক্রিয়ায় জামাতের অংশগ্রহণকে পরিকল্পিত রাজনৈতিক নাশকতা বলেও নাহিদ ইসলাম আখ্যায়িত করেছে। তাহলে বিএনপির এই স্বাক্ষরকে আপনারা, জামাতেরটা যদি প্রতারণা হয়, বিএনপিরটাকে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমরা পুরো জিনিসটাকে, এই সনদ স্বাক্ষরের ব্যাপারটাকে একটা স্রেফ আনুষ্ঠানিকতা মনে করি, এবং আমাদের দল থেকে বলা হয়েছে যে এটা জনগণের সাথে এটা প্রতারণা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ আপনি জেন্টলসম্যান এগ্রিমেন্ট বলতে একটা বিষয় আছে, এটা ভঙ্গ করেছে সরকার এবং সমস্ত রাজনৈতিক দল। কারণ আপনি দেখেছেন, সারা দেশের মানুষ দেখেছে যে এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। ওখানে আলোচনাটা শেষ হয়েছে এই কথায় এগ্রিমেন্ট হয়ে যে আপনার জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে। কারণ আপনার মনে থাকবে যে 31 অগাস্টে কিন্তু জুলাই মানে আপনার এই ঐক্যমত্য কমিশন প্যাক আপ করছিল যে আমরা প্রস্তাবটা করে দিয়েছি, এবার আপনার সরকার সুপারিশ কিভাবে সরকার এটাকে বাস্তবায়ন করবে সেটা সরকার দেখবে। কিন্তু আমরা তখন বলেছিলাম যে না, আপনি বাস্তবায়ন পদ্ধতির আলোচনা শেষ করে তারপর যাবেন। তো আপনি মেয়াদ বাড়িয়েছে তারা এবং বলছে সুপারিশমালা তারা দেবে। হ্যাঁ, না, তখন আরও আগে 31 আগস্টের কথা বলছি। তাদের প্ল্যান ছিল, ইনিশিয়াল প্ল্যান ছিল শুধু সনদটা তারা প্রণয়ন করে সরকারের কাছে দিয়ে চলে যাবে, সরকার বাকিটা সিদ্ধান্ত নেবে। আমরা সেটা হতে দেই নাই। অনেক দল তখন আমাদেরকে সমর্থন করেছে এবং কমিশনে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে লম্বা আলোচনা হয়েছে, এবং আপনি দেখেছেন যে কিছু ক্ষেত্রে ডেডলক হয়েছিল। এবং এরপরে এসে আপনার আমরা সিদ্ধান্তে আসলো সকল রাজনৈতিক দল কি, যে জুলাই আদেশ হবে, গণভোট হবে। গণভোটের টাইম নিয়ে মতপার্থক্য আছে, বাট দ্যাটস ফাইন। আপনার গণভোট হবে এবং তারপরে আগামী পার্লামেন্টের ডুয়েল রোল থাকবে। এই জায়গায় তো আমরা সবাই একমত হলাম, এটা পুরো জাতি দেখেছে। তাইলে আমাদের বক্তব্যটা খুব সিম্পল, যে এই কথাটা কেন লেখা থাকবে না, বাস্তবায়ন পদ্ধতির উল্লেখটা কেন সনদে থাকবে না। আমরা কিভাবে ঐক্যমত এসেছি সে কথা সমস্ত কিছু তো লেখা আছে, সেটা লেখা নাই। আমরা এটা যখন কমিশনকে বললাম যে বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া তো আমরা সনদে সাইন করতে পারি না, কারণ এটা পরবর্তীতে এভাবে বাস্তবায়ন হবে কিনা তার কী নিশ্চয়তা আছে। তখন তারা বললো যে আপনারা এটাকে ওয়েপনাইজ করেন, এটাকে নিয়ে পলিটিক্স করেন, এগুলো আমাদেরকে বলছে। এখন আমরা রক্ত দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে, এটা নিয়ে নাকি আবার আমাদেরকে পলিটিক্স করতে হবে, মানে এটা নিয়ে আবার আন্দোলন সংগ্রাম করো। প্রশ্নটা ওইখানে না, আপনারা তো জামায়াতের এটাকে 25টা দল তো স্বাক্ষর করেছে, স্পেসিফিক আপনারা শুধু জামায়াতকে বলছেন যে এটা হচ্ছে তারা প্রতারণা করেছে। না, একদম স্পেসিফিক ইস্যুতে বলা হয়েছে কথাটা হচ্ছে পিআর নিয়ে। খেয়াল করবেন যে এই সংস্কার প্রক্রিয়াটা পুরো জিনিসটাকে একটা
মানে অস্পষ্টতা এবং বিভ্রান্তির দিকে নিয়ে গেছে জামায়াত ইসলামের এই পিআর আন্দোলনটা। পিআর আন্দোলন মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে নিম্নকক্ষে পিআর হবে। এটা এই মুহূর্তে বাংলাদেশে, এটা যে কেউ বোঝে যে এই মুহূর্তে বাংলাদেশে এটা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। মানুষকে এটা সম্পর্কে বোঝানোর ব্যাপার আছে, এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য ব্যাপার আছে, এরকম অনেক কিছু। কিন্তু আপনি হুট করে সংস্কার আলোচনা চলতে চলতেই হঠাৎ করে এই দাবিটা নিয়ে রাস্তায় নামলেন। অথচ পিআরের প্রসঙ্গটা কী ছিল, যে উচ্চকক্ষে পিআর হবে। কেন হবে সেটাও খুব স্পেসিফিক কারণে এসেছিল। সেটা কি, যে আপনার কাছে যদি লোয়ার হাউসে 2/3 আসন থাকে, আপনি সংবিধানের যে কোনো পরিবর্তন করতে পারেন, যেটাকে বলা হয় যে অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে এক ধরনের অ্যাবিউসিভ সাংবিধানিক সংবিধান সংশোধনী। এটাকে আটকানোর জন্য উচ্চকক্ষে পিআর থাকবে। আপনি শুধুমাত্র সংবিধান সংশোধনীর ক্ষেত্রে আপার হাউসকে বাদ দিয়ে করতে পারবেন না, এই কারণে পিআর এসেছে। ওয়ারেজ এই লোয়ার হাউসে পিআরের ইস্যুটা কি, আপনার কিছু আসন বেশি হবে, আপনার 30% ভোট আছে মানে আপনি 90টা আসন পাবেন, এই নিজের, এটা কিন্তু নিজের স্বার্থ। আর ওইটা ছিল সংবিধান সংশোধন। তো আমাদের দেশকে অনেক, আপনি জানেন যে অনেক গভীর সংকটের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই সংবিধান সংশোধনীগুলোর মধ্য দিয়ে। বাকশাল কায়েম হয়েছে, এখানে বিচারপতির বয়স বাড়ানোর ফলে লগি বৈঠা আন্দোলন এবং 1/11 হয়েছে, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ। ফলে সংবিধান সংশোধনীর এই একচেটিয়া ক্ষমতাটা ঠেকানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যেটা জাতীয় এজেন্ডা। আপনি এর মধ্যে আপনার দলীয় এজেন্ডা ঢুকিয়ে দিলেন কয়েকটা আসন বাড়ানোর জন্য। ফলে যেটা হয়েছে যে এই পুরো জিনিসটা স্পেসিফিক কেন এসছে ওটা মানুষ ভুলে গিয়ে ডাইলুট হয়ে এমন একটা জায়গায় এসছে যে এইটা হচ্ছে মানে পিআর। আপনি এখন আলোচনা করছেন পিআর কি বাংলাদেশে সম্ভব কি সম্ভব না, কোথায় আছে কোথায় নাই, আসল কাজটা থেকে ফোকাসটা দূরে সরে গেছে, একদম ফোকাস দূরে সরে গেছে। তো আপনাদের সঙ্গে শুরু থেকেই আপনাদের যতগুলো আন্দোলন হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ অথবা ছাত্রলীগ নিষিদ্ধ অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ অথবা আপনাদের অন্যান্য দাবি, তার সঙ্গে তো আমরা জামায়াতের নেতাদেরকে মাঠে গিয়ে আপনাদের আন্দোলনের সঙ্গে এক থাকতে দেখেছি। কিন্তু হঠাৎ করে আপনাদের তারা আসলে এই বিপক্ষে অবস্থান নিল। এটা বিপক্ষে অবস্থান, এটা আমি বলবো যে আমরা যেটা, আমি যদি খুব সফটলি বলতে চাই, জামায়াতের রাজনৈতিক দ্বিচারিতা, ওই আন্দোলনগুলোতে তারা সমর্থন করেছে। তারা তো, আমরা ওই আন্দোলনগুলো একটা দলীয় ব্যানারে ছিল না প্রথমত, তারা হয়তো ব্যক্তিগতভাবে কোনো কেউ, যেমন নাকি ওদেরও দলগতভাবে লাভবান হওয়ার সুযোগ ছিল, থাকতেই পারে। প্রত্যেকটা রাজনৈতিক দল তো নিজের লাভের চেষ্টা করবে, কিন্তু জাতিকে বিপদে ফেলে দিয়ে না। এই যে এখন আপনি একটা সংস্কার প্রক্রিয়াকে ডেডলকের মধ্যে ঠেলে দিয়েছেন, যে এখনও আপনি বলছেন স্বাক্ষর করার পরে ওনাদের নেতা কি বলছেন, যিনি স্বাক্ষরকারী অন্যতম গোলাম পারওয়ার সাহেব, উনি বলছেন যে যদি সনদ বাস্তবায়ন না হয় তাহলে আমরা স্বাক্ষর প্রত্যাহার করবো। তো আপনি কি এখন রাবার দিয়ে মুছবেন? আপনি তাহলে আগে এটা নিশ্চয়তা না নিয়ে কেন সাইন করলেন? ঠিক আছে, এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক অসততা এবং দ্বিচারিতা, যেটা তারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এবং এই পিআরের ইস্যুটা এখনও দেখবেন, আজকেও আপনি যে সংবাদ শিরোনামটা পড়লেন, তাদেরকে যে পিআর না হলে আমরা ইলেকশন হতে দেবো না, নভেম্বরে গণভোট না হলে করতে দেবো না, আমরা নব্য ফ্যাসিবাদ ঠেকাবো। কথাটা আবার বলতেছেন ফ্যাসিবাদী কায়দায়, যে আমরা ইলেকশন হতে দেবো না, কিন্তু আপনি ফ্যাসিবাদ ঠেকাবেন। ঠিক আছে, এই যে জামায়াতের এই রাজনীতি, আমি বলবো যে একটা অস্পষ্ট রাজনীতি। এবং আপনি দেখবেন যে তারা গত 1 বছরে কোনো সুস্পষ্ট রাষ্ট্রনৈতিক প্রকল্প বাংলাদেশের মানুষের কাছে হাজির করতে পারে নাই। তারা যেটা করেছে, তারা নাম দিয়েছে এটাকে ওয়েলফেয়ার পলিটিক্স। আমি একটু বিনয়ের সাথে বলি, এটা আমার কাছে উৎকোচের রাজনীতি মনে হয়। আপনি মানুষকে বিভিন্ন ধরনের মানুষের সমস্যাকে এক্সপ্লয়েট করেন, করে আপনি বিভিন্ন ধরনের তাকে উৎকোচ দেন এবং দিয়ে আপনার পক্ষে আনার চেষ্টা করেন, কিন্তু স্ট্রাকচারাল যে প্রবলেম, এটা নিয়ে আপনার কোনো ভিশন আসলে নাই। জামায়াত ইসলামের কোনো ভিশন কেউ বলতে পারবে না, তাদের টোটাল রাজনীতিটা দাঁড়িয়ে আছে একটা মানে ধোঁয়াশার মধ্যে। তার মানে যারা ক্ষমতায় যাবে গিয়ে আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা আপনারা সেটা নিয়ে সন্দিহান। একটু আপনার কাছে একটু আসতে চাই, তারা জামায়াতের রাজনীতিকেও এখন স্রেফ প্রতারণা বলছে এবং হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সেটা হয়তো বাস্তবায়ন করবে না। এই যে দুজনের প্রতি তাদের যে অনাস্থা, তাতে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যে কি ধরে রাখা সামনে সম্ভব হবে? রাজনৈতিক বিশ্লেষণ আপনার কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনার রাজনৈতিক দলের ভিতরে অনেক ইস্যুতে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি টোটাল পত্রিকার স্টোরিগুলো দেখে বুঝেছি যে জামাত এবং এনসিপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং পিআর নিম্নকক্ষে কখনো এনসিপির সমর্থন করে নাই, কিন্তু জামাত নিম্নকক্ষে পিআর সিস্টেম চায়। এবং আমি কিন্তু এই ব্যাপারে একমত, কারণ আপনি যদি নিম্নকক্ষে, উচ্চকক্ষের ক্ষেত্রে তো কারো আপত্তি নাই, সবাই একমত। উচ্চকক্ষে যদি বলেন নিম্নকক্ষে এখন যে সংস্কার করা হয়েছে শুধু আইন করতে পারবে, তাহলে উচ্চকক্ষে যদি আপনি প্রক্রিয়াটা ঠিক করেন, অর্থাৎ ফাংশনালিটিটা ঠিক করেন, যে ধরেন 2/3 মেজরিটি না হলে কোনো নিম্নকক্ষের আইন অ্যাপ্রুভ হবে না, তাহলে তো আটকা গেল। নিম্নকক্ষে পিআরটা সেরেপ সংসদে জামাত বেশি আসন পাওয়ার জন্য এটা ইন্ট্রোডিউস করতে চায়। আরেকটা দেখেন দ্বিচারিতা মানে কি, এটা তো আরও খারাপ ভাষায় বলা যায়। সনদ স্বাক্ষর করেছে আবার মাঠে নেমেছে। বলেন, সনদ ঐক্যমত কমিশন বলেছে সনদ স্বাক্ষর হয়েছে, এটা আর পরিবর্তন হবে না বলেছে তো, কিন্তু তারা আবার মাঠে নেমেছে। এখন ধরেন
এই তারা যে বলেছে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা পাল্লা দিতে আসো না, মিয়া গলম আসো করো না, এটা তখন তো তার নিচে কমেন্টগুলো দেখেন, তার মার কয়জন, বাপ কয়জনের, ইত্যাদিতে নানানভাবে এভাবে বলে। রাজনৈতিক দল তো এনসিপি তো রাজনৈতিক দল, নূতন হোক পুরন হোক, আপনিও তো নূতন, সেদিনের দল। আপনি তো আওয়ামী লীগ সরকারও তো আপনাকে নিষিদ্ধ করে রাখছিল, আগের সরকারও রাখছিল, এ সরকারও রাখছিল, আবার এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে এটা উল্টো করছে। ওই অর্থে যদি চূড়ান্ত বিশ্লেষণ করে, আপনিও নূতন, আপনিও তো কখনো এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো আপনি কখনো এখন যে রাজনৈতিক কেওয়াজ শুরু হলো সবার মধ্যে, এখন ঐক্য ধরে রাখা কি সম্ভব হবে? না, ঐক্য অভ্যুত্থানের শক্তির ভিতরে বিরোধ শুরু হয়ে গেছে ক্ষমতার কারণে। ক্ষমতা কে কত সিট পার্লামেন্টে পাবে, ক্ষমতায় কে যাবে, কারণ বিএনপি তাদের ক্ষমতা একটা ধারণা তৈরি হয়েছে, বিএনপি সরকার গঠন করবে, জামাত ইসলামিক দল কয়েকটা জড়ো করছে, এরা ক্ষমতায় যেতে চায় এবং তাদের কথাবার্তা, বিশেষ করে সেক্রেটারি জেনারেলের কথাগুলো কিন্তু বেসামাল, অনেক কথা বলছে আপত্তিকরজনক। এত বড় দল জামাত ইসলামের এবং তারপরে ইসলামিক দল, এই ভাষায় কথা বলে সেক্রেটারি জেনারেল। তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভালো রেজাল্ট করা ছাত্র, আপনারা জানেন কিনা, পলিটিক্যাল সায়েন্সে সে ফার্স্ট ক্লাস পেয়েছে, কিন্তু এত বেপরোয়া আচরণ আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সেক্রেটারি দেখি নাই। আর আরও দল আছে তো, হ্যাঁ, দলের কোনো সেক্রেটারি ধরেন, এই যে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ সাহেব খুব সফট, কথা কঠিন বলে কিন্তু খুব সফট, হ্যাঁ, সফটলি বলে, এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত। তো এখন যেটা হয়েছে, এনসিপি এবং জামাত ইসলামের এ পর্যন্ত এই জায়গার থেকে সব অ্যাকশানে কিন্তু মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই জন্য বলা হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে সহযোগী সংগঠন এনসিপি, জামাত, এরা ইসলামিক দলগুলি মোটামুটি বিএনপিকে একটা আলাদা কর্নার করে ফেলা, আলাদা না, বিএনপিকে বিরোধী দলই বানা ফেলা হয়েছিল। বলছিল না একবার, অনেক আগে বলছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, একটি দল, হ্যাঁ, প্রতিটি দলের সাথে আপনার পরামর্শ করে দেশে অস্থিতিশীল তৈরি করতে চাচ্ছে। আরেকবার বলেছিল যে একটি দল প্রতিটি সরকারের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে এই দেশকে অস্থিতিশীল করছে। এটাকে বিএনপিকে মেন করেছিল। তো বিএনপিকে তো প্রথমেই বিরোধী দলে ঠেলে দিয়েছে। তারপরে দেখেন প্রত্যেকটা জায়গায় দল, টোটাল বাংলাদেশে 52টা নিবন্ধিত দল, তার ভিতরে 25টা দলের সাথে সিগনেচার করতেছে। এনসিপি কিন্তু নিবন্ধিত ছিল না, কিন্তু সবসময় বিদেশ গেছে, যা কাছে প্রতিনিধি ডাকছে, আলাদা কথা বলছে, তার সাথে বিএনপি, জামাত এবং এনসিপি ছিল। আমরা আপনার কাছে আসবো। স্যার তুষার, উনি মানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জামাত এবং এনসিপির একটা ভালো সম্পর্ক দেখছেন, এবং এই দুজনের মধ্যে মানুষের একটা এরকম ধারণা ছিল হয়তো জামায়াতের সঙ্গে এনসিপির একটা রাজনৈতিক জোট হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু মাঝখানে আবার আলোচনা এসেছে যে এনসিপি আলাদা একটা নির্বাচনী জোট করতে পারে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মানুষ মনে করছে যে যেহেতু এনসিপি আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে চাচ্ছে, নির্বাচনী জোট, সেজন্য হয়তো এখন জামাত তাদেরকে শত্রু মনোভাবাপন্ন অবস্থান নিয়েছে। এই ব্যাপারে একটু যদি বলতেন, আর আপনাদের জোটের কতদূর কি অবস্থা? আমরা বলি যে সিট পার্টি বলতে একটা বিষয় আছে, মানে জাস্ট অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল। এরকম রাজনৈতিক দল, এরকম সাইনবোর্ড অনেক আছে বাংলাদেশে। কেউ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে, বিএনপির সময় বিএনপির সাথে, জামাতের সুবিধা পেলে ওখানে এগুলো করে। আমরা তো সে ধরনের দল না। আমরা সবসময় বলেছি, কনসিস্টেন্টলি বলেছি, আমরা রাজনীতিতে আলাদা ব্লক হতে চাই, আলাদা সেন্টার হতে চাই, আলাদা ভরকেন্দ্র হতে চাই। কিন্তু এই যে জামাত এনসিপির যে রসায়নের কথা আমরা লাগাতারভাবে শুনে এসেছি, এটা আসলে এক ধরনের বলবো যে মিডিয়ার সৃষ্টি। জামায়াত ইসলামের একজন নেতা একবার বলেছিলেন না, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, যখন তারা ক্ষমতায় ছিলেন। তো ওইটা ছিল ওটা বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি না, কিন্তু জামায়াত এনসিপির রসায়নটা আসলে মিডিয়ার সৃষ্টি, ঠিক আছে। কিন্তু আমি বলি, আমরা সংস্কারের প্রশ্নে আমাদের যে অবস্থান, সেটা হয়তো অন্যান্য অনেক দলের সাথে আমাদের মিল ছিল। যেমন গণ অধিকারের সাথে অনেক প্রশ্ন আমাদের মিল হয়েছে, গণসংহতির সাথে আপনাদের মিল ছিল, এবি পার্টির সাথে মিল ছিল। এখন কিন্তু এটা আলাদা করে জামায়াতের সাথে বলা হয়েছে। কিন্তু যখন যে সকল প্রশ্নে আমাদের বিএনপির সাথে মিলে গেছে, ওটা কিন্তু আবার বলা হয়নি। কারণ এটা আমি বারবার বলেছি যে আগে ছিল আওয়ামী লীগ একদিকে আর বিএনপি হাইফেন জামাত, এভাবে দেখানো হতো। এখন বিএনপিকে ওই আওয়ামী লীগের জায়গায় নিয়ে জামাত হাইফেন এনসিপি এভাবে দেখানোর চেষ্টা হয়েছে। এটা একটা ফ্রেমিং আর কি। কিন্তু এখন তো নতুন করে আবার এই আলোচনায় আছে যে
সম্ভবত মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বিএনপির সঙ্গে হয়তো এনসিপির একটা জোট হতে পারে, যে কারণে এনসিপি এখন না, জামাতের সেটা- বিরুদ্ধে ট্রাম্প কার্ড সেটা- খেলে সেটা- রাস্তাটা ক্লিয়ার করছে। সেটা না, আমাদের রাস্তা ক্লিয়ার করার দরকার নেই, রাস্তা এমনি ক্লিয়ার, দেখতে পাচ্ছি রাস্তার সামনে কি। কিন্তু কথা হচ্ছে যে আপনার রাস্তা কি ক্লিয়ার, সামনে কি দেখছেন যদি একটু বলতেন। সামনে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ কোনো নিজের রাজনৈতিক স্বার্থে কোনো একটা বড় ধরনের ঝামেলা না করে, তাহলে বাংলাদেশে একটা এই সংস্কার বাস্তবায়ন হয়ে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ হবে এবং একটা ইলেকশনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক সরকার আমরা আশা করি। তারপর সেই সরকার যদি কোনো ভুলভাল করে সেটা নিয়ে আবার সমালোচনা হবে, পার্লামেন্টারি ডেমোক্রেসি যে বিউটি সেটা হবে। এটা হচ্ছে কাঙ্ক্ষিত রোডম্যাপ, রাস্তা দেখতে পাচ্ছি, মানে এই দিকে আমাদের যেতে হবে। এখন এর মধ্যে যদি কারোর এই যে নির্বাচন হতে দেবো না, বানচাল করব, এই ধরনের যে ভাষা অনেক রাজনৈতিক দল বলে ফেলে, আজকেও জামায়াতের সমাবেশ থেকে এটা বলা হয়েছে, সেটা হলে আলাদা বিষয়। আমাদের সাথে এই কার জোট হবে এটা বড় প্রশ্ন না আমাদের জন্য এই মুহূর্তে। আমাদের জন্য বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের নিজের সাংগঠনিক বিস্তৃতিটা ঘটাতে হবে, আমাদের একটা দল হিসেবে আলাদা ব্লক হওয়া। তারপর আমরা ইলেকশনের জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা বলেছি যে এই মাসের মধ্যে আমরা আমাদের প্রাথমিকভাবে অন্তত 70 থেকে 80 জন প্রার্থী আমরা বলবেন। আমি আপনাকে একটু নোট দিতে চাই, একজনের কাছে আমি শুনলাম এরকম যে যেহেতু আপনাদের সঙ্গে বিএনপি জোট হতে পারে, অথবা ধারণা আছে মাঠে এরকম প্রচলিত আছে যে হয়তো বিএনপি এবার সরকার গঠন করতে পারে, এই জন্যে আপনারা এই স্বাক্ষর বিষয়ে জামায়াতকে যতটা শক্তভাবে সমালোচনা করছেন, বিএনপিকে আবার ততটা সমালোচনা করছেন না, কারণ আপনারা মনে করছেন যে সামনে হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারে। এই জায়গা থেকে না, দুটো জিনিস। একটা হলো যে আমরা গত 1 বছর সবচেয়ে হার্শলি সমালোচনা করেছি বিএনপির, আপনি খেয়াল করে দেখেন, এটা তো আপনার টকশোতে এবং সব জায়গায় এভিডেন্ট। কিন্তু বিএনপি আমাদের যখন সমালোচনা করেছে, আমরা যখন বিএনপি সমালোচনা করেছি, তার মধ্যে একটা রাজনৈতিক শিষ্টাচার ছিল। কিন্তু আমাদের আহ্বায়ক একটা পোস্ট দিলেন এই জামায়াত ইসলামের এই রাজনৈতিক বিচারাতে নিয়ে, পুরো পোস্টটা হচ্ছে একটা রাজনৈতিক সমালোচনা। আপনি এটা রাজনৈতিকভাবে খণ্ডন করেন। তারা যেই বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা কেন এটা বিরোধিতা করছে বা নাহিদ ইসলাম কোথায় ভুল বলেছেন সেগুলো কিছু বলছেন না। আজকে তাদের একজন দায়িত্বশীল নেতা ওই মানে গোলাম পরোয়ার সাহেব যে ভাষায় কথা বললেন, এটা তো একটা চরম রাজনৈতিক, মানে আমি বলবো যে উনি বেয়াদবি, এক ধরনের শিষ্টাচার লঙ্ঘন করেছেন। প্রত্যেকটা জিনিস একটা শিষ্টাচার থাকে, আপনি এই ভাষায় কথা বলতে পারেন না। আপনাকে দেখে তাহলে আপনাদের আরেক নেতা সেদিন বললো যে কল রেকর্ড আছে আমাদের কাছে, আমরা কল রেকর্ড, এটা একটা ব্ল্যাকমেইলের ভাষা, দ্যাট ওয়াজ আ ব্ল্যাকমেইলিং ল্যাঙ্গুয়েজ। আর এখানে আপনি বললেন যে এই মানে যে ভাষায় বললেন এটা আসলে রাজনীতির ভাষাই না। এই দুটো কথাই তারা, এবং বিএনপির সমালোচনা যখন আমরা করি, যেমন ধরুন বিএনপির এই আমরা গতকালকে একটা স্টেটমেন্ট দিয়ে সমালোচনা করেছি, ওই যখন তাদের অফিসে নিয়ে গিয়ে একজন সাংবাদিককে অত্যাচার করেছে, আমার দেশের সাংবাদিক, আমার দেশের সাংবাদিক, আমরা কিন্তু সমালোচনা করেছি এবং বিএনপির সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। কিন্তু জামায়াত ইসলামের বিরুদ্ধে এরকম কিছু আসলে, এই যে তাদের এই দুজন নেতা, আপনি খেয়াল করে দেখেন কল রেকর্ডের প্রশ্নটা খুবই গুরুতর প্রশ্ন, কিন্তু কেউ এটা ধরলো না যে কলটা কি আপনি রেকর্ড করেছেন নাকি আপনাকে অন্য কোনো কেউ সাপ্লাই দিয়েছে। দুইটা ক্ষেত্রে দুই ধরনের ভয়ঙ্কর ব্যাপার। আপনি নিজে কল রেকর্ড করে থাকলে এটা একটা, মানে প্রথমত এটা একটা বাংলাদেশের আইন অনুযায়ী এটা অপরাধের মধ্যে পড়ে। আর আপনি যদি কারোর কাছ থেকে এটা পেয়ে থাকেন, আপনার ওই এজেন্সির সাথে আপনার কানেকশন কি সেটা বলতে হবে। কিন্তু এবং আপনি এইভাবে বলে উপদেষ্টাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করলেন, কেন করলেন? আবার এখন এই যে আরেকজন ওনাদের নেতা বললেন যে যেই কথাটা আজকে বলেছেন, এটা আমি উচ্চারণ করতে চাই না, মানে একেবারেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তো এই ওনারা সিনিয়র পলিটিশিয়ান হয়ে এই ধরনের ভাষায় কথা বলেন, এটা তো কোনোভাবেই কাম্য না। ওনাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে। আর জোটের প্রশ্ন, অন্যান্য যে প্রশ্ন আছে সেগুলো আশা করি যে আমরা সময় আসলে পরে আস্তে আস্তে পরিষ্কার হবে। কিন্তু জামায়াত ইসলামের এই ধরনের রাজনৈতিক ধোঁয়াশা এবং অস্পষ্টতা থাকলে তাদের সাথে আসলে মানে রাজনৈতিক সৌহার্দ্য কতটুকু রাখা যাবে সেটা ভাবতে হবে। অজিত ভাই, শুনছিলেন যে রাজনৈতিক পরিবেশ আসলে কতটুকু ভাবতে হবে, তিনি তুষার বলছে। গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা, তিনি বলেছেন যে জননিরাপত্তার কারণ হুমকি, নিরাপত্তার ইস্যু রয়েছে, সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে তিনি এক ধরনের শঙ্কা প্রকাশ করেছেন। আজকে আবার জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে নভেম্বরে যদি গণভোট না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না। এই যে ব্যাপার, তাতে কি আসলে নির্বাচন যে সামনে, সেটা আপনি এখন কিভাবে দেখেন? যে না, দেখেন, নির্বাচন নিয়ে একটা জনশ্রুতি আছে, ফেব্রুয়ারিতে নাও নির্বাচন হতে পারে। সুতরাং পাটোয়ারি সাহেবের কথাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে জামাত যেটা বলল যে গণভোট না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, এই মুরদ এখনো জামাতের তৈরি হয় নাই। বড় বড় দল, অনেক দল, ছোট বড় অনেক দল আছে, জামাতকে ফেস করার মতো দল আছে। সুতরাং এটাও আরেক ধরনের শিষ্টাচার বহির্ভূত এই কথাটা বলা। নির্বাচন হতে দিবে না কেন? অভ্যুত্থান করেছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, একটা নির্বাচনের জন্যও বটে। মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন। ফেসিবাদ বিলুপ্ত চাইছে না। আপনি কি সেই ফেসিবাদকে ফেরত আনতে চান? আপনি ভারতে যা কি দরম বরম করে এসছেন নাকি?
যে নির্বাচন হতে দিবেন না? আজকে আবার হ্যাঁ, অভিযোগ করেছে মিয়া গোলাম পরোয়ার একই স্টেজে যে বিএনপির মুখে এখন ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনছে। বিএনপির মুখে কি? আমি বলছি, যে কথাটা বলছি, যে দেখেন, প্রশাসন এখনো ঠিক নাই, পুলিশ ঠিক নাই, রাজনৈতিক অভ্যুত্থানের দলগুলোর ভিতরে দ্বিধা বিভক্ত। হ্যাঁ, আপনার সেনাবাহিনীকে আইনে নির্বাচন করবেন, সেনাবাহিনীও কিন্তু অস্থিরতার ভিতরে পড়ে গেছে। 16 জনকে, 15 জনের চাকরি মানবতাবিরোধী অপরাধে কেস দেখানো হয়েছে। তো এখন এই পরিস্থিতিতে ধরেন ইউনূস সরকার নির্বাচন দিতে চায়, ইলেকশন কমিশনও নির্বাচন দিতে চায়, কিন্তু স্টেক হোল্ডার যদি সবগুলো ইলেকশন না চায়, স্টেক হোল্ডাররা যদি ধরেন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলি, ভোটার এবং নিরাপত্তার জন্য প্রশাসন বা যাদের ইনভলভ করেন, তো সরকারও তো কিন্তু অনেকগুলো আপনি বলেন দুর্বলতা। আপনি দেখেন টোটাল 26টা ক্যাডার আছে, প্রশাসন ক্যাডারের বাইরে ফ্যাসিস্ট সরকারও যেতে পারে নাই, এই সরকারও যেতে পারে নাই। আপনি দেখেন, আমি নিজে বণিক বার্তা 7 দিন পরে একটা অনুসন্ধানে রিপোর্ট করেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে ফ্যাসিবাদের দোসর। তো আপনি ডিসি প্রদান করলেন সব অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার থেকে, আবার অনেককে উইথড্র করলেন। ছাত্র উপদেষ্টা একজন আছেন মাহফুজ আলম, তিনি কিন্তু বলেছিলেন যে জামাত আর বিএনপি মিলে 5 তারিখের পরে সব পদ ভাগাভাগি করে নিছে। না, তাহলে এখনো ফ্যাসিবাদের দোসররা কি হবে? সব তো তার ভাষ্য অনুযায়ী জামাত আর বিএনপি ভাগ করে নিছে। ডিসি জয়েন্ট সেক্রেটারিকে তো কেউ দিতে পারে নাই। এটা প্রশাসন ক্যাডারের মাঝে, এই কথাটা ঠিক না। উপরের দিছে, হয়তো অ্যাডভাইজার দিছে, হয়তো একটা সেক্রেটারি দিছে, হয়তো অমক বিভাগের চেয়ারম্যান দিছে, এরকম হইতে পারে। কিন্তু প্রশাসন ক্যাডারগুলোতে যেটা 26টি ক্যাডার আছে, তার মাঝখানে বা উপরে তো কেউ দিতে পারে নাই। ওরা তো প্রশাসন ক্যাডারের পদ, ওরা তো সরকার দিবে, তাই না? আর যদি দিয়ে থাকে সেটা সরকার দিচ্ছে, সরকারের দুর্বলতা সরকার আপোষ করেছে, অর্থাৎ এই দলগুলো বড় দল হিসাবে তাদের কথাই দিচ্ছে, হয়তো এনসিপিও দিচ্ছে কিছু, এরকম হয়েছে। কিন্তু আমার কথা হতো যে এই সরকার বরাবরই আমার কাছে মনে হয়েছে কোথার থেকে শুরু করবে এবং কোথায় শেষ করবে এইটা বোঝে নাই। কারণ এই সরকারের ভিতরে এনজিও আছে, কিছু শিক্ষাবিদ আছে, আর কিছু আমলা আছে, এই তো। এরা কারো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যার ফলে বোঝে নাই। আপনি বলেন তো দেখি, সব প্রশাসনের সব ডিসিগুলোকে প্রশাসন ক্যাডার থেকে দিছে, আর 25টা ক্যাডার বাইরে আছে। ওখান থেকে যদি কিছু নিয়ে আসতো, 4 ভাগের 3 ভাগ ওখান থেকে যদি 7 দিনের ওরিয়েন্টেশন দিত, মানে এক্সিস্টিং প্রশাসনিক যে সিস্টেম তা বলবৎ রেখে নির্বাচন নিয়ে আপনিও শঙ্কিত? অফকোর্স। এবং এই নির্বাচন আরও অ্যাডভান্স বলি, এই নির্বাচন যদি একবার পিছায়, তাহলে দেশের যে সামগ্রিক অস্থিরতা এবং যে অবস্থা, ধরেন বিনিয়োগ নাই, বেকারত্ব বাড়ছে, ইত্যাদি ইত্যাদি, তাতে করে নির্বাচন কিন্তু আরো পিছিয়ে যেতে পারে এবং রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে, এটাও রিস্ক। সুতরাং এই নির্বাচনটা এই ফেব্রুয়ারিতে হওয়া উচিত। আমরা আপনার কাছে আসবো আর একবার। স্যার তুষার, আপনাদের শাপলা প্রতীক নিয়ে অনেকেই বলেন যে এনসিপি যে কিংস পার্টি না, সেটা প্রমাণ করার জন্য মেটিকুলাসলি ডিজাইন করে এই আইনি প্যাচ লাগিয়ে দিন শেষে তাদেরকে দেয়া হবে শাপলা, কিন্তু তারা কিংস পার্টি না, এটা প্রমাণ করার জন্য এই নাটকটা মঞ্চস্থ হচ্ছে। যদি একটু বলতেন। না, এটা হচ্ছে যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন আমাকে সারাক্ষণ আমি আপনার একটা দৃশ্যমান আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, এটার পক্ষে না দাঁড়িয়ে এটা এই যে এই ধরনের ষড়যন্ত্র ইত্যাদি খোঁজা আর কি। আপনি দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশন সম্পূর্ণ অযৌক্তিক একটা অবস্থান নিয়েছে এবং তারা তাদের কোনো একটা পজিশনকে ব্যাখ্যা করছে না। আমরা কিন্তু আমাদের ইভেন গতকালকে পর্যন্ত আমাদের একটা লম্বা আমরা স্টেটমেন্ট তাদের কাছে জমা দিয়েছি যে আপনি ধরেন তারা সর্বশেষ আমাদেরকে যেটা বললো, আগের মানে ডেভেলপমেন্টগুলো আপনি জানেন, গতকালকে যেটা ছিল যে আমরা যদি গতকালকের মধ্যে নিবন্ধনের ব্যাপারে কিছু না জানি, তাহলে তারা একটা প্রার্থী একটা মার্কা আমাদেরকে দিয়ে দেবে, এইটা চাপিয়ে দেবেন আপনি। এবং যেটা নিয়ম সেটা হচ্ছে নির্বাচন কমিশনের এটা আইন যে আপনাকে 2টো পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় এবং বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাকে ওই দলের নামের পাশে
প্রার্থিত প্রতীকের কথা বলতে হয়। তো আমাদের প্রার্থিত প্রতীক তো শাপলা, তাহলে আপনাকে সেইভাবে বিজ্ঞপ্তি দিতে হবে, এটা আপনারই আইন না, কিন্তু বাকিগুলা কোন প্রক্রিয়ায় নিবন্ধিত হয়েছে মানে প্রতীক হিসেবে, সেটাও সেই ক্রাইটেরিয়া। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেছি কোন নীতিমালায় আপনি নিলেন এগুলো, যে ধরেন এই যে বেগুন, আলু, আরও যে সমস্ত পটল যেগুলো নেওয়া হয়েছে, এগুলো কোন কোন ক্রাইটেরিয়া নেওয়া হলো। শাপলা তারা আমাদেরকে বললো যে এটা খসড়াটা নেওয়া হবে, খসড়ায় ছিল এটা তাদের, সেই খসড়া আমাদেরকে তারা দেখিয়েছে, এরপর হুট করে তারা এটা নিল না। মানে যখন আমরা চাইলাম তখন তারা এটা আবার বেঁকে বসলো, এবং প্রথমে বললো জাতীয় প্রতীক, এটাকে খণ্ডন করলাম, তারপর বললো নাগরিক ঐক্য, ওইটাও আমরা দেখালাম, নাগরিক ঐক্যের থেকে বলা হলো যে মানে মান্না ভাই বললেন যে এটা মামলা টামলায় যাবো না। এরপরে তারা এখন বলছে কেন দেবো না, ব্যাখ্যা করবো না, কি বলার প্রয়োজন মনে করছি না, এই রকম ভাষায় বলতেছে। এখন সর্বশেষ যেখানে আসছে সেখানে হচ্ছে আমরা বলেছি যে শাপলাটা মানে আপনাকে যদি বিজ্ঞপ্তি দিতে হয় তাহলে প্রার্থিত প্রতীক কি সেটা উল্লেখ সহ দিতে হবে। এখানেও তারা কিন্তু কোনো কিছু বলছে না। এটা একটা তারা আমাদের কাছে মনে হচ্ছে, যেটা আমাদের একজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আব্দুল্লাহ গতকালকে ওখানে বলে এসছেন যে আসলে রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নাই। আমার কাছেও সেরকম মনে হয় যে রিমোট কন্ট্রোল অন্য কোথাও। এবং আপনি দেখেছেন যে ইলেকশন কমিশনটা যে গঠিত যে হলো, কিভাবে গঠিত হলো, সেই সময় সংস্কার কমিশনের সুপারিশের আগে শুধু তাই না, আমরা সেই সময় বলেছিলাম যে ইসি পুনর্গঠন করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী। সেটা না করে এই যে সমকালের একটা লম্বা প্রতিবেদন আছে যে সিইসি সহ সিইসিকে কোন কোন দল প্রস্তাব করেছেন, এই যে দুই বড় দল, এই যে আপনি উপদেষ্টার কথা বললেন একটু আগে যে ভাগাভাগি, এখানে আবার ঐক্য আছে দারুণ, বিএনপি এবং জামায়াত ইসলাম দুইজনের নামেই কিন্তু এই যে সিইসির নাম আছে, দুজনের নামে, দুজনই এই দুইটা দলই এর নাম দিয়েছে। আরও দেখলাম যে এবি পার্টি সহ আরও কয়েকটা দিচ্ছে। তার মানে এটা বোঝা যায় যে সলা পরামর্শ করে এই নামটা দাও। এরপর নির্বাচন কমিশনের একজন মহিলা, আমি নামটা এই মুহূর্তে মনে নাই, তিনি হচ্ছেন জাতীয়তাবাদী, যে প্রশাসন ক্যাডারের কথা আসছে না, ওই জাতীয়তাবাদী এক নেতার স্ত্রী। এরকম আপনি প্রত্যেকের প্রোফাইলিং করেন। ওই যে আমাদের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তার কথা নিয়ে তো অনেক সমালোচনা হয়, কিন্তু তিনি কিন্তু কালকে বলেছেন যে ইলেকশন কমিশনকে এরা সবাই ভাগবাটোয়ারা করে নিচ্ছে, বিএনপি, জামায়াত ইসলাম, আর্মি সহ এরা। আপনি একদম ইয়েতে দেখবেন কোনটা প্রোফাইলিংটা করলে, ওই নিউজটা পড়লে পরিষ্কার হবে কোনটা বিএনপির বসানো, কোনটা জামায়াত ইসলামের, কোনটা আর্মির, কোনটা সরকারের ইত্যাদি। এরকম এর সঙ্গে আমার আরেকটা সম্পূরক কোশ্চেন আছে। আমি আজকে এটা শোনার পরে আমি যখন মনে হলো যে আজকে আপনার সঙ্গে আমার শো আছে, আমি জিজ্ঞাসা করবো আপনাকে, এটা আমার এতক্ষণ পরে মনে আসলো। সেটা হচ্ছে যে আপনাদের আগে জন্ম নেওয়া অনেক পলিটিক্যাল পার্টি যাদের প্রতীক এখনো গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এখনো ওইভাবে মনে রাখতে পারে না যে প্রতীকটা আসলে ওই দলের কি। আমি যদি নাম ধরে কিছু দল বলতে পারবো যাদের প্রতীক আসলে মানুষ ওইভাবে গ্রাম অঞ্চলে এখনো প্রচার পায়নি। কিন্তু আপনারা এই যে আইনি প্যাচ, এই যে জিনিসটার মধ্যে আপনারা ঢুকছেন, এই শাপলা প্রতীকটাকে একদম গ্রামাঞ্চল পর্যন্ত এটা পৌঁছে দিতে। কারণ আপনারা 2 দিন পর পর এখানে গিয়ে শাপলা ছাড়া নির্বাচন করেন না বলবেন, হেডলাইন হবে, টেলিভিশনে পত্রিকায় হেডলাইন হবে, তত বেশি শাপলার প্রচারণা হবে। এটা নাকি হচ্ছে যে আপনারা একটা মেটিকুলাসলি ডিজাইন, ভোটের আগে শাপলাকে তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য এই কাজটা আপনারা করছেন। এমনই অভাগা আমরা যে ভিকটিম হওয়ার পরেও কাঠগড়ায় যে শাপলা আমাদেরকে দিচ্ছে না, এটা জনগণের কাছে বিচার দিচ্ছি। আমি গতকালকে আপনারাই কাভার করেছেন, একটা শিক্ষকদের একটা সমাবেশে গিয়েছিলাম প্রেস ক্লাবে, সেখানে আমি তাদের কাছে বলেছি যে আপনাদের দাবির প্রতি সমর্থন আছে, আমাদের একটা বিচার আছে আপনাদের কাছে। বিচারটা হচ্ছে এই, ইলেকশন কমিশন আমাদের সাথে এই করছে, আপনারা আমাদের পাশে থাকেন। আমরা তো ভিকটিম মানে হচ্ছে আপনি সহানুভূতি পেতে চাইবেন। কারণ এটাও যদি আমাদের দোষ হয় তাহলে তো, যেটা আমি বললাম যে অবাগার যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, আমাদের হয়েছে ওই দশা আর কি, যে আমাদেরকে একটা জিনিস দিচ্ছে না যেটা আমরা পাই। এবং আমি আপনাকে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস স্মরণ করিয়ে দিই, 2001 সালে নৌকা, লাঙ্গল, ধানের শীষ, 3টা প্রতীককে নির্বাচনী প্রতীকের জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য রিট হয়েছিল আদালতে। তখন আদালত, কারণ কি, কারণ প্রত্যেকটা মার্কাই হয় কোনো সংস্থার অথবা কোনো মানে জাতীয় প্রতীকের অংশ। ধানের শীষের ব্যাপারে স্পেসিফিকভাবে এটা বলা হয়েছিল যে এটা জাতীয় প্রতীকের অংশ, সুতরাং এটাকে বাদ দেওয়া উচিত। নৌকার ক্ষেত্রে বলা হয়েছে এটা মনোগ্রাম, লাঙ্গলও কিন্তু আনসারের মনোগ্রাম, এটা করে একজন রিড করেছিলেন। তখন আদালত একটা জাজমেন্ট দিয়েছিল, বলেছিল যে এতে করে জনগণের কোনো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে না এবং এটার সাথে কোনো কন্ট্রাডিকশন নাই, সুতরাং এরা প্রতীক হিসেবে থাকতে কোনো সমস্যা নাই। ফলে আপনি বুঝতে পারছেন যে ইসি আমাদেরকে বলেছে একদম ইনফর্মালি, যখন আমরা ওনারা যখন চা খাওয়ার ফাঁকে বলেছেন যে আমরা তো একটা পজিশন নিয়ে ফেলেছি, এখন থেকে কিন্তু সরে আসা যাচ্ছে না, আপনারা একটু আদালতে যান। কিন্তু আদালতে কিন্তু ইস্যুটা সেটেলড। ওনারা আমাদেরকে ভাবছেন যে আদালতে পাঠিয়ে দিয়ে আদালতকে দিয়ে না বলি আমাদেরকে একটা ব্লাফ দিবেন আর কি। কিন্তু আদালতে কিন্তু এটা 2006 সালে, আমি আজকেই জাজমেন্টটা দেখতেছিলাম, আপনার লাগলে আমি আপনাকে দিব, যে সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে একই জিনিস নিয়ে তো আপনার বারবার যাওয়া দরকার নেই। এবং সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার ইস্যুটা আপনি জানেন যে আদালত কি বলেছিল ওই ক্ষেত্রে। ফলে এই জিনিসগুলোতে জাতীয় প্রতীক বিতর্ক কিংবা কোনো প্রতিষ্ঠানের লোগোর ক্ষেত্রে আদালতের স্ট্যান্ড কি এটা কিন্তু সবাই জানে। ফলে আমরা তো আর আইনের ওই মানে আইনি ফাইটার দেওয়া দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি যে ইসির এই পজিশনটা সাংবিধানিক পজিশন না, এটা একটা রাজনৈতিক পজিশন, এবং যেটা অদৃশ্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, যেটা ইসি বলেছে স্পেসিফিকভাবে একটা প্রতিষ্ঠানের নাম বলেছে। ধরেন শাপলা অনেক জায়গায় আছে, টাকার মধ্যেও আছে, কয়েনের মধ্যেও আছে,
কিংবা অন্য কোনো একটা ব্যাংকের মধ্যে হয়তো আছে, কিন্তু আপনি একটা স্পেসিফিক প্রতিষ্ঠানের নাম ধরে বলেছেন যে যেহেতু এদের আমার আছে প্রতিষ্ঠানে আছে সুতরাং দেওয়া যাবে না। দেওয়া যাবে না। বোঝা যায় যে রিমোট কন্ট্রোল, যেটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এটা আগারগাঁওয়ে রিমোট কন্ট্রোলটা নাই, আজিজ রিমোট ভাই, আপনি কন্ট্রোলটা অন্য কি তাই কোথাও। মনে করেন যেটা ইসির রিমোট কন্ট্রোল অন্য জায়গায় এবং এটা রাজনৈতিক আইনি সিদ্ধান্তের বাইরে ইসি রাজনৈতিক দেখেন, সিদ্ধান্ত আমি শাপলা বলবো দিচ্ছে না? দুই পক্ষই বিষয়টাকে জটিল করে ফেলছে। একটা হচ্ছে সরল মনে প্রতীক ইলেকশন কমিশন বরাদ্দ করা উচিত ছিল, আবার এনসিপিও ইলেকশন কমিশন একটা সাংবিধানিক অর্গানাইজেশন, তাকে এত বিতর্কিত ইলেকশন কমিশন মানি না, এটা রিকনস্ট্রাক্ট করতে হবে ইত্যাদি তারা তো ইত্যাদি। চেয়েছে, দিচ্ছে না, তখন না দিচ্ছে না ইলেকশন কমিশন ধরেন একটি জায়গায়, ইলেকশন কমিশন থেকে ফাইনালি ধরেন ইনফর্মাল আলোচনায় হয়তো অনেক কিছু বলছে, ফাইনালি যেটা অ্যাপ্রুভ প্রতীক তার বাইরে তো ইলেকশন কমিশন যায় না, এবং যার ফলে মান্না ভাইও কিন্তু যা চাইছিল কিন্তু আজিজ দিতে ভাই, পারে নাই। ওইটা একটু ব্যাপার যে অন্য প্রতীকগুলো যেভাবে ইলেকশন কমিশনে নিবন্ধিত হয়েছে বা তাদের তালিকায় এসেছে, শাপলা কি ওই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে কিনা? এটা আমি জানি না, কিন্তু তুষার সাহেব বলবে হয়তো এটা তো অ্যাপ্রুভড হয়ে আইছে, তাই না? অ্যাপ্রুভডে তখন খসড়ায় ছাত্র শাপলা ছিল কিনা, বা শাপলা অ্যাপ্রুভ যারা করেছে অ্যাপ্রুভের প্রক্রিয়াটা আসলে কি সেটাও তো, হ্যাঁ সেটা কি ক্যাবিনেটে পাঠায় সেখান থেকে দিছে, যখন সে চেঞ্জ হয় নাই, এখন আদালতে যেতে পারে একবার। আদালতে একটা দীর্ঘস্থায়ী ব্যাপার, আদালতে তো আইডেন্টিক্যাল একটা রায়ও আছে। আমার বক্তব্য হচ্ছে যে এখানে উভয় পক্ষের হিস, এখন ধরেন 50টা প্রতীক আলাদা তো আছে আনইউজড, সেখান থেকে বলা হয়েছে 50টার ভিতর থেকে একটা নেন, তা নিচ্ছে না। যেমন ধরেন মান্না ভাই, তাকে তখন শাপলা চেয়েছে, দিতে পারেন নাই, তখন বলছে যে এখান থেকে নেন, সে আর একটা নিয়ে নিছে। এবি পার্টি চেয়েছে, এবি পার্টিটা যেটা চেয়েছে দিতে পারে নাই, তখন বলছে বাকিগুলোর ভিতর থেকে নেন, নিয়েছে। কিন্তু এনসিপি কিন্তু শুরুর থেকেই শাপলার ব্যাপারে স্টিক করতেছে, এই জায়গায় জটিলতা, এবং অনেক কথাবার্তা হয়েছে, ধরেন ইলেকশন কমিশনকে নিয়েও চ্যালেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি, যার ফলে আমার কাছে মনে হয় উভয় পক্ষের একটা জেদাজেদির প্রশ্ন দাঁড়ায় গেছে এখন এখানে, যার ফলে ইলেকশন কমিশন তাদের যে অ্যালটমেন্ট, যে অ্যাপ্রুভ যে প্রতীকগুলো, সেই জায়গাটা স্টিক করতেছে। এখন একমাত্র এটা বলা আছে যে ইলেকশন কমিশনে, আরপিওতে বলা আছে ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এবারে। এখন যদি উচ্চ আদালতে যায়, হয়তো এটা রিগ্রেট উচ্চ আদালত করতে পারে যে আপনি ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নেন, সুতরাং এটা নাও হতে পারে। সুতরাং এটা উভয় পক্ষের আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত, কেউ কাউকে না সময় কম। তুষার, আপনার কাছে ছোট্ট করে একটু জানবো, তাহলে ভাই আপনার কাছে একই প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে, যদি গণভোটের যে বিষয়টা বলছেন, গণভোট বিএনপি যদি তার নেতা কর্মীদেরকে তার দলীয় যে দৃষ্টিভঙ্গি সেটা যদি করতে বাধ্য করে, এবং আপনি জানেন যে আওয়ামী লীগ চলে গেলেও ভোটার হিসাবে কিন্তু আওয়ামী লীগের একটা অবস্থান কিন্তু মাঠের রাজনীতিতে আছে, সেক্ষেত্রে গণভোটের যেই প্রশ্নগুলো থাকবে সেটা তো এখনো ক্লিয়ার না। যদি এরকম হয়, নিজের আওয়ামী লীগ তো আপনার 100% ধরেই নেওয়া যায় যে জুলাই সনদকে বিতর্কিত করার জন্য তারা তার বিপক্ষে ভোট দিবে, এবং বিএনপি যেহেতু এটা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ছিল না, পরে কিন্তু তারা রাজি আছে, ঠিক আছে গণভোট। সেক্ষেত্রে তাহলে তখন এটার মানে এরকম জটিলতা তৈরি হইতে পারে কিনা, নাকি এটাই ভালো যে আপনারা রাজনৈতিক দল যারা যতগুলো ঐক্যমত্য আসতে পেরেছেন সেগুলো নিজের আলোচনা করে বাস্তবায়ন করে ফেলা? না, বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে জনগণের কাছে যেতেই হবে, যদি আপনি এটাকে একটা লিগ্যাল ফাউন্ডেশন দিতে চান। অন্য কোনো কিছু স্থায়ী না, একমাত্র এটাই স্থায়ী। এক নম্বর কথা হচ্ছে আওয়ামী লীগের ভোট, এটা কিন্তু একটা আমি মনে করি যে অতিরঞ্জিত ব্যাপার। আওয়ামী লীগের এখন ওই ধরনের ভোট আছে কিনা, এবং যারা আওয়ামী লীগের ইভেন ভোটারও বা একটু সামান্য সহমর্মী, তারা সবাই জুলাই সনদের বিপক্ষে, আমার কাছে এরকম মনে হয় না। কেন মনে হয় না? কারণ তারা দেখতেছে যে এই যে জুলাই সনদের মানবাধিকারের পক্ষে কথা আছে, গণতান্ত্রিক শাসনতন্ত্রের পক্ষে আছে, এখন সবচেয়ে বেশি এটা আওয়ামী লীগেরই দরকার। কারণ তারা হচ্ছে এটাতে, আদারওয়াইজ তো তাদের উপর জুলুম হবে। আমরা তো চাই না কারোর সাথে জুলুম হোক। যদি আপনি অপরাধী হন, আপনার শাস্তি হবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আদারওয়াইজ একটা সাধারণ আওয়ামী লীগকে 2008 সালে ভোট দিয়েছে, সে আজকেও আওয়ামী লীগকে ভোট দিতে চায়, ব্যাপারটা আমার কাছে ওরকম মনে হয় না। বিভিন্ন জরিপে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ না থাকলে কী করবেন, বলেছে অমুক অমুক বিভিন্ন দলকে ভোট দিব আর কি, এটা। আর 2 নম্বর হলো বিএনপি যদি বিএনপি তো স্বাক্ষর করা দল, তারা কেন উল্টো প্রচারণা করবে? কিন্তু ধরেন বিএনপি হাইকমান্ড যদি তার লোকজনকে বলেন যে জুলাই সনদের বিপক্ষে ভোট দেয়, তবু জুলাই সনদ তারা আটকাতে পারবে না। কারণ তৃণমূল আর হাইকমান্ড এক জিনিস না। তৃণমূল ডেফিনেটলি তারা গত 15 বছরের সবচেয়ে বড় ভুক্তভোগী,
তারা জানে যে এটা তাদের কত বড় কাজে আসবে, তারা অবশ্যই এটা তো গোপন ব্যালট, হাইকমান্ডকে তো দেখাতে হবে না, তারা ভোট দিয়ে পাশ করায় ফেলবে। ইভেন আমি মনে করি 72 সংবিধান তো বিএনপি বাতিল করতে দিল না, আপনি তাদের তৃণমূলকে জিজ্ঞেস করেন, তারা আউটরাইট এটাকে বাতিল করে দিবে যদি তাদেরকে আপনি সেই এখতিয়ার দেন। ফলে জুলাই গণভোট যেভাবেই হোক, জুলাই সনদকে নিয়ে গণভোট যেভাবেই হোক, এটা ওভারহেলমিং মেজরিটি দিয়ে এটা পাশ হয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। আজিজ ভাই, স্যার তুষার বলছেন যে ভোটের রাজনীতির মাঠে এখন আর আওয়ামী লীগের ওই প্রভাব আছে কিনা, আসলেই কি নাই? আসলে আমি একটা বিএনপি দিয়ে উদাহরণ দিই। 1/11 এবং আওয়ামী লীগের 15 বছর, কত গুম খুন মামলা, কত কিছু হয়েছে। আপনি কি কোনো বিএনপির কোনো নেতা কর্মী অন্য দলে যোগ দিয়েছে? নিষ্ক্রিয় হয়েছে, দল ছাড়ে না। আওয়ামী লীগ এবং বিএনপি, ইভেন জামাত বা এনসিপিও ভবিষ্যতে পূরণ হলে তাই হবে। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, যে যে দল করে সেই দল ছাড়ে না। তো এখন যেটা হচ্ছে, আরেকটা হচ্ছে বাংলাদেশের মাটিটা, জনগণের মানসিকতা হচ্ছে যে নির্যাতিত হয় তার পক্ষে সিম্পেথি তৈরি হয়, যার ফলে এখন কিন্তু আমার কাছে মনে হয় আওয়ামী লীগ, ধরেন এই সরকার, আমি বলি এটাকে, আগেও তুষারের সাথে আমি কথা বলেছি, হ্যাঁ, এটা সাংবিধানিক সরকার, কারণ এই সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে। এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার কাজের মতামত পেয়েছে, সুতরাং সাংবিধানিক সরকার। তো এখন যদি গণভোট তো সংবিধানে নাই, এখন গণভোটের জন্য তো আবার গণভোট লাগবে, যে গণভোট হবে কিনা। এই গণভোট যদি চ্যালেঞ্জ হয়, আবার ধরেন যে প্রশ্ন আসছে, ধরেন এই গণভোট কত % ভোট পেলে পাশ করবে, অন্তত ভোটার আছে 12 কোটি, তাহলে কত ভোট পাবে, এটা এটা ওয়ার্কআউট করতে হবে। তো সেটা তো যায় নাই, খালি গণভোট। তারপরে 84টা সংস্কার আছে, 84টি সংস্কারের শুধু ইয়েস এবং নো কিভাবে দিবে একটা লোক? ধরেন আমি ব্যক্তিগতভাবে ওখানে যদি পিআর থাকে, আমি পুরোটারে নো দেবো, পুরোটারে নো দেবো, তো সবটাই তো বাদ। আজিজ ভাই, একেবারে শেষে এসে আপনি বেশ কিছু ভালো বিতর্ক করার মতো বিষয়ের অবতারণা করেছিলেন। আমাদের হাতে সময় একদমই কম। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়। দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।